নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি শক্তিপদ রাজগুরুর লেখা একটি খুব মজার গল্প, জয় বাবা ভোলানাথ। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, শক্তিপদ রাজগুরুর লেখা একটি খুব মজার গল্প, জয় বাবা ভোলানাথ। পুকুরের ধারে কাঠা পাঁচেক জমি আর একটা বেলগাছ, তাই নিয়েই এত ঝামেলা। এই জমিতে ফসলও হয় না, উঁচু নিরস জমি। গ্রামের লোকের ইচ্ছা ওই বেলগাছের নিচে বাবা ভোলানাথের একটা মন্দির করবে। গ্রামে শিব মন্দির নেই, গ্রামের মঙ্গলের জন্যই বাবাকে প্রতিষ্ঠা করবে। কিন্তু বাদ সাধে আর এক ভোলানাথ। আমাদের গাঁয়ে শিব মন্দির না থাকলেও ভোলানাথের অভাব নাই। বসা ভোলা, নিমে ভোলা, দোকানি ভোলা, পাগলা ভোলা, আপাতত এই 4 ভোলানাথ বর্তমান। এছাড়াও আছে আর এক বিশালাকার ষাঁড়। অতীতে গাঁয়ের চৌধুরী জমিদারদের কোনো কর্তা মারা যাবার পর তার বৃষোৎসর্গ শ্রাদ্ধ করা হয়েছিল খুব ঘটা করে। তাতে একটা ষাঁড়কে উৎসর্গ করে ছেড়ে দেয়। সেই হাটে বাজারে যত্রতত্র স্বাধীনভাবে বিচরণ করে। ধর্মের ষাঁড় বাবা ভোলানাথের বাহন, এই অধিকারে সেও দেবতার অংশ। বাজারে হাটে সে দোকানের সামনে দাঁড়ায়। দোকানদার ফরে সবাই কিছু নিবেদন করে। চলমান ভোলানাথ তা গ্রহণ করেন। খেতে পেলেই শান্ত ইনি, কোনো ঝামেলাই নেই। কিন্তু ওই দোকানি ভোলানাথ দত্তই ঝামেলাটা পাকালো। সেদিন গ্রামের আটচালার মন্দির কমিটির মিটিং বসেছে। গ্রামের প্রবীণরা রয়েছেন। হঠাৎ ভোলা দত্ত বলে ওঠে, ও জায়গাটা দেবো না গো, পুকুরের ধারের জমি, শিয়াত করলে ওটা দো ফসলি জমি হবে, ও জমি দেবো না। মুখুজ্জে মশাই বলে, বেলগাছ রয়েছে, পতিত জমি, ওখানে মন্দির হবে, বাবা ভোলানাথের মন্দির। কিন্তু এই ভোলা ওসব কথায় ভোলে না। মুদিখানা কন্ট্রোলের দোকান চালিয়ে গম কেরোসিন ব্ল্যাক করে ভোলানাথ এখন শ্বাসে জলে ফুলে উঠেছে। তার গায়ের রংটা ছিল আগে মাটির হাঁড়ির তলে উনুনের কাঠের ধোঁয়ায় জমা ভুসো কালির মতো খ্যাঁস খ্যাঁসে। এখন তার উপর যেন ব্ল্যাক জাপান রঙের জেল্লাদার পালিশ পড়েছে। পরনে অবশ্য সেই আগেকার পোশাকই, লুঙ্গি আর একটা গামছা। নধর দেহ ওইটুকুন গামছায় ঢাকা যায় না। লাল একখানি ন্যাকড়ার মতো কাঁধে না হয় মাথায় জড়ানো থাকে। তাই আর ভোলানাথ পানের দোকান দিতে সেই এখন দোকানি ভোলা বলে সমধিক পরিচিত। ছেলে ছোকরা একে লুঙ্গি ভোলা বলেই ডাকে। সে তো জেদ ধরে, পঞ্চজন আমার জন্যে কি করেছে? শালারা দোকানে ধার নে টাকা মেরেছে, হাটে পথে কটুকাটব্য করে, তাদের মন্দিরের জন্য জমি নেহে দেঙ্গা। ভোলা দত্ত সাফ কথা বলে মিটিং থেকে উঠে কাঁধের গামছাটা ঝেড়ে হন হন করে চলে গেল। মন্দিরের জন্য অবশ্য আরও 2-1টা জায়গার প্রস্তাবও এলো। তেমন মনোপুত হলো না সকলের। কেউ কেউ জায়গা দিতে রাজি হলো শর্ত সাপেক্ষে, অর্থাৎ মন্দিরের সেবা পূজার ভার তাদেরই নিতে হবে, যাতে পালে পার্বণে ভালো রোজগার করতে পারে তারা। ফলে মন্দির প্রসঙ্গ আপাতত শিখেই উঠল। মুখুজ্জে মশাই বলে, বাবার ইচ্ছে নেই হে পাপের গায়ে আসার, তাই মন্দিরও হচ্ছে না। তারপরই মিটিংয়ে এবার ক্যানেলের জলকর বাড়ানোর প্রতিবাদে মিটিং শুরু হয়ে গেল। জল ঠিকমতো চাই, তারপর জলকর। বাবা ভোলানাথের মন্দিরের থেকে এটা আরও জরুরি। মনু ঘোষ বলে, এজন্য জোরদার আন্দোলন করতে হবে গ্রামে গ্রামে। সেই আন্দোলনেই ভেসে গেল মহাদেব, সত্য মন্দির। ভোলানাথের মা ধর্মভীরু মহিলা। স্বামী মারা যাবার পর নিজে পরের বাড়িতে ধান ভেনে মুড়ি ভেজে কষ্টে সৃষ্টে ভোলাকে মানুষ করেছে। এখন ভোলার দোকান ভালোই চলে। ছোট ভাই শিবুও দোকানে বসে। শ্যামপুরের শিবের মানত করে সন্তান পেয়েছিল।
তাই শিব ঠাকুরের উপর তার বেজায় ভক্তি। আর তার ছেলে কিনা পঞ্চজনের সামনে বলে এলো শিব মন্দিরের জন্য জমি দেবো না। ভোলার এখন অবস্থা ভালোই, দোকান থেকেই ৮-১০ বিঘে সরেস জমি করেছে, নিজের হাল চাষও করে। নদীর ধারে এক লপ্তে ৪ বিঘের আখবাড়ি দেখার মতো, যেন জঙ্গল। মাই বিয়ে থা দিয়েছে ভোলার, বারবারন্ত সংসার। মা বলে, হ্যাঁ রে, পুকুরের ধারে ডাঙাটা দে, বাবার মন্দির হবে বেলতলায়, লোকে বলছে। ভোলা বলে, খেপেছ? মন্দির হবে না ছাই, জমিটাই চলে যাবে। মন্দির হয়নি, গ্রামের লোকও থেমে গেছে। এখন ভোট নিয়ে মেতেছে তারা। ভোলানাথ অবশ্য নিজের কাজ, দোকান, চাষবাস নিয়েই ব্যস্ত। নিজেই মাঠে ঘুরে চাষবাসের তদারক করে। এবার নদীর ধারে বিঘে ৩ জায়গায় আলুর চাষ করবে, তাই নিয়েই ব্যস্ত। আলু চাষের অনেক ঝামেলা। বেশ সরেস জাতের আলু বীজই লাগিয়েছে ভোলা। সকালে সেদিন বাড়ি থেকে বের হয়েছে। পরনে সেদিনের হাটে ব্যাপারীর কাছে দরদাম করে কেনা একটা বেশ ঘন লাল রঙের লুঙ্গি। মিশকালো দেহে ওই লাল লুঙ্গি দারুণ খুলেছে। আর সেই ১.৫ হাতি গামছা নিয়েই মাঠ ঘুরতে ঘুরতে নদীর ধারে আখবাড়ির দিকে গেছে। আখের ক্ষেতের দিকে বেশি নজর দিতে হয়, কারণ যাতায়াতের আলপথে মানুষজন পটাপট আখ ভেঙে নিয়ে যায়। তাছাড়া শিয়ালের উপদ্রবও আছে, না রাখলে এমন সরেস পুরুষ্টু আখগুলোকে শেষ করে দেবে মানুষে আর শিয়ালে। তাই ভোলানাথ সময় অসময়ে ওদিকে যায়। এখন মাঠে লোকজন এখানে ওখানে চাষ করছে, কেউ আলু খেতে জল দিচ্ছে। এদিকটা একটু নির্জন। ভোলানাথ লাল লুঙ্গি পরে আর লাল গামছা দোলাতে দোলাতে এদিকেই আসছে। তারপরই যা দেখে তাতে তার শরীরের রক্ত মাথায় উঠে পড়ে। সেই বিশালাকার ধর্মের ষাঁড়টা মাঠে ঘুরতে ঘুরতে এসে তার লকলকে আলুর ক্ষেতে নেমেছে। সার, খোল আর সময় মতো সেচ পেয়ে তার ক্ষেতে সবুজ সতেজ আলুর গাছগুলো গজিয়েছে। ভোলানাথ এর মধ্যে ভেলি বেঁধে নদীর থেকে পাল করে জল তুলে সেচ দিয়েছে। সেই লকলকে আলুর গাছগুলো খাচ্ছে মশমশ করে ওই এঁড়েটা, আর শিং দিয়ে নরম ভেলিগুলোকে খুঁড়ে বেশ খানিকটা জায়গার গাছগুলোকে উপড়ে ফেলেছে। এই এই ভোলানাথের লাল লুঙ্গি হাওয়ায় উঠছে বেলুনের মতো। দুহাতে মাটির ঢিল তুলে ছুঁড়ছে এঁড়েটার দিকে। আরও কাছ থেকে মেরে ওটাকে ক্ষেত থেকে তাড়াতে চাইছে। ষণ্ড মহারাজ তার এই অধিকারে হঠাৎ বাধা পেতে বেশ চটেই ওঠে। চোখ তুলে দেখে সামনে ওই লাল টকটকে লুঙ্গি পরা ভোলানাথকে, ঢিল হাতে এগিয়ে আসছে। ২-৪টে ঢিল এর মধ্যে ষণ্ড মহারাজের গায়ে মাথাতেও লেগেছে। লাল রংটাই ষাঁড়টার কাছে ভীষণ বিরক্তিকর। ও এবার শিং বাগিয়ে তেড়ে আসে ভোলানাথের দিকে বীর বিক্রমে। ভোলানাথ ভাবতেই পারেনি যে ষাঁড়টা এভাবে তাকে তেড়ে আসবে। বীর দর্পে এতটা কাছে আসা উচিত হয়নি। জমিতে উঁচু নিচু মাটির ভেলি তোলা, দৌড়বারও উপায় নেই। ওদিকে ষাঁড়টাও কাছে এসে গেছে। প্রাণ ভয়ে ভোলা এবার লাফ দিয়েছে এদিকে সরে যাবার জন্য। প্রাণে বেঁচেছে ওপাশে ছিটকে পড়ে। ষাঁড়টা সিধে বের হয়ে গেছে, কিন্তু তার শিঙে জড়িয়ে গেছে ভোলার লুঙ্গিটা। আর ষাঁড়টাও শিং মুক্ত করার জন্য হেঁচকা টান মারতে লুঙ্গিটাই ভোলার নধর ভুঁড়ি থেকে খুলে ষাঁড়ের শিঙে জড়িয়ে গেছে। ভোলানাথ আবিষ্কার করে প্রাণ বাঁচিয়েছে সে সত্যি, কিন্তু লজ্জা বাঁচাবার মতো কিছু আর পরনে নেই। এমন বিপদে কদাপিও পড়েনি ভোলা। মাথার গামছাটা খুলেই পরার চেষ্টা করে, কিন্তু বেশি পয়সা খরচ করে গামছাও কেনে না সে। হরু ঠাকুরের কাছে ১ টাকা দরে কেনা এইটুকু গামছা, তাতে তার বিশাল উদরই বেষ্টন করা যায় না। কৌপিন হতে পারে মাত্র কোনো মতে। এতটা পথ ভেঙে গ্রামের মধ্যে দিয়ে এভাবে যাওয়া অসম্ভব। এখানেও এভাবে থাকলে কারো নজরে পড়ে যাবে। ভোলা শেষ অবধি ওর ঘন আখ ক্ষেতের মধ্যেই ঢুকে ঘন পাতার আড়ালে বসে হাঁপাতে থাকে। এখানে কেউ তাকে দেখতে পাবে না। বেলা বাড়ছে, দোকান বাজার বসবে। আজ আবার হাটবার, দোকানে ভালো বেচা কেনা হয়। ভোলার দেখা নেই, ছোট ভাই শিবু শুধোয় মাকে।
আর দাদা কি আজ মাল আনতে কাটোয়া গেল? মাঝে মাঝে ভোলা ভোরের বাস ধরার জন্য বের হয়ে যায়। মহাজনের ৮-১০ হাজার টাকাও সঙ্গে থাকে। কাউকে কিছু বলেও যায় না। মা বলে, তা তো জানি না। বউ বলে, দেখলাম ভোরে বেরিয়ে গেল। কোথায় গেল? এমন সময় পাশের বাড়ির দাণ্ড ভিন গাঁয়ের কোন আত্মীয়ের বাড়ি থেকে সাইকেলে ফিরছিল। সে দেখে নদীর কাছাকাছি রাস্তার ধারে পড়ে আছে ভোলার ওই লাল রঙের লুঙ্গিটা। ওই লুঙ্গি সেও চেনে, তবে এখন সেটা আর অক্ষত অবস্থায় নেই। ষাঁড়টা শিঙে জড়ানো লুঙ্গিটাকে পথের ধারে কোনো গাছের ছালে ঘষে টেনে হিঁচড়ে শিংকে মুক্ত করে অন্যদিকে বিচরণ করতে চলে গেছে ছিন্ন ভিন্ন লুঙ্গিটাকে ফেলে রেখে। হারু সেটা জানে না। এখানে কিছুদিন আগে রাতের বেলায় সাইকেলে কে ফিরছিল, তাকে মেরে ধরে সবই কেড়ে নিয়েছিল। কে জানে, সঙ্গে টাকা ছিল হয়তো ভোলার। তারও এই হাল করেছে সেই ডাকাতের দল। ছেঁড়া লুঙ্গি দেখে এবার ভোলার মা আর্তনাদ করে ওঠে, ওরে আমার ভোলারে, সর্বনাশ কারা করলো রে, এ কি করলে ঠাকুর? আর্তনাদে কান্নায় তখন পাড়ার লোক, ক্রমশ গাঁয়ের লোক সব জুটে যায়। চারিদিকে খোঁজ খোঁজ রব পড়ে। শিবু ততক্ষণে থানাতেই গিয়ে হাজির হয়। গ্রামেই থানা। কিছুদিন আগে ওইখানেই একটা ছিনতাই খুনের কেস হয়ে গেছে, তার তদন্ত চলছে। আবার আজ সেখানে টাটকা খুন হয়েছে। পুলিশও জিপ নিয়ে ছুটল। শিবু অন্যদের নিয়ে সেই ঘটনাস্থলে। কোথাও কিছুই নেই, রক্তের চিহ্নও নেই। মাঠের লোকজনও কিছু জানে না। ওদিকে একটা জামগাছের ছায়ায় বসে ষাঁড়টা নিশ্চিন্তে জাবর কাটছে। নিরাসক্ত চাহনিতে পুলিশ লোকজনদের দেখে মাত্র সে। বাড়িতেও পুলিশ আসে, জনে জনে জেরা করে। বাড়িতে ঝগড়া হয়েছিল কিনা, গ্রামের কারো সঙ্গে শত্রুতা আছে কিনা, নানা কথাই ওঠে। ভোলার মা কেঁদেই চলেছে, ওরে কোথায় গেলি রে ভোলা, কোন শত্রুর তোর সর্বনাশ করলো রে? দারোগা বাবু, আমার ভোলা কোথায় গেল গো? ওরে ভোলা রে। দারোগা বাবু বলেন, তদন্ত করছি। কে আসছিল গঙ্গার ধারের শহর থেকে, সেও বলে শ্মশানের দিকে একটা লাশ নিয়ে যাচ্ছিল কিছু লোক। শুধু বললে ভোলা চলে গেল। খবরটাও ছড়িয়ে পড়ে বিদ্যুৎ গতিতে। টাকার জন্য কারা ভোলাকে খুন করে লাশ পুড়িয়ে প্রমাণ লোপ করতে গেছে। গাঁয়ের দুজন উৎসাহী ছেলে ছুটল সাইকেল নিয়ে এখান থেকে ৮ কিলোমিটার দূরের গঙ্গা তীরের শ্মশানের দিকে। ভোলার মায়ের চিৎকার তখন তুঙ্গে। ভোলার বউ ঘন ঘন মূর্ছা যাচ্ছে। শিবু হাটবারের দিন দোকান বন্ধ করে থানা কখনো এখানে কখনো সেখানে দৌড়চ্ছে। ওদিকে দুপুর নেমেছে। আখবনের ঘন ছায়ার মধ্যে বসে আছে একটা প্রাগৈতিহাসিক যুগের তাড়া খাওয়া জানোয়ারের মতো ভোলা। খিদেতে পেট জ্বলছে, তেষ্টাও পেয়েছে। আর আখ গাছের ধারালো পাতায় নধর আদুর গা কেটে কুটে একসা হয়ে গেছে। নড়াচড়া করলেই পাতাগুলো গায়ে লাগছে, চিরে যায় সারা দেহ। ঘামছে, নোনতা ঘাম ওই কাটা জায়গায় পড়ে সর্বাঙ্গে জ্বালা ধরায়। আবার গোদের উপর বিস্ফোরার মতো হয়েছে লাল পিঁপড়ের দল। আখ ক্ষেতের সেই লাল পিঁপড়েগুলো এবার নতুন শিকার পেয়ে তাকে বেশ গুছিয়ে অ্যাটাক করেছে। ছটফট করছে ভোলা খিদে তেষ্টায়, পাতা কাটার গায়ের জ্বলুনিতে আর পিঁপড়ের কামড়ে। কিন্তু বের হবার উপায় নেই দেখে মাঠের এদিক ওদিক লোকজন কাজ করছে। ওদিকে রাখাল ছেলেগুলো নদীর ধারে গাছের ছায়ায় গরুগুলোকে ছেড়ে দিয়ে নিজেরা খেলা করছে। বের হলেই কেলেঙ্কারির আর কিছু বাকি থাকবে না। ক্ষেতের গভীরে পড়ে পড়ে ছটফট করে ভোলা। এমন বিপদে সে কখনো পড়েনি। ব্যাটা ষাঁড়টা এমন কাণ্ড বাঁধাবে তার স্বপ্নেও ভাবেনি ভোলানাথ। গ্রামে তখন হৈ হৈ কাণ্ড বেঁধেছে। গ্রামের তরুণ সংঘ সারা গ্রামের ছেলে মেয়ে বুড়ো বুড়িদের নিয়ে পুলিশি অব্যবস্থার বিরুদ্ধে থানা অবরোধ করেছে। ওদিকে কিছু লোক করেছে রাস্তা অবরোধ। তুমুল স্লোগান চলেছে।
অরাজকতা চলতে দিচ্ছি না, দেব না। ভোলানাথের হত্যাকারীদের শাস্তি চাই, শাস্তি চাই। হাটও ঠিকমতো বসেনি। এর মধ্যে উৎসাহী কিছু ছেলে হাট বন্ধ করেছে ভোলানাথের স্মৃতির প্রতি সম্মান জানাতে। তখনও সেই গঙ্গা পার্টি ফেরেনি, তারা ফেরে সন্ধ্যার মুখে। লোকজন ভিড় করে। ওদের সঙ্গে কনস্টেবল বলে, যাকে পোড়ানো হচ্ছে সে ভোলানাথ নয়, কেষ্টপুরের ভোলা মুখুজ্জে, বুড়ো মানুষ। কে ধমকে ওঠে, পুলিশের কথা ঠিক নয়, ভোলার হত্যাকারীদের ধরতেই হবে। ভোলা তখনও আখের খেতে, সর্বাঙ্গে পিঁপড়ের কামড়ে ফুলে গেছে, জ্বলছে সারা গা। ক্রমশ মাঠে সন্ধ্যা নামে, বিস্তীর্ণ আকাশে তারাগুলো জেগে ওঠে। ভোলা এবার এদিক ওদিক চেয়ে বের হয়ে নদীর চলে নেমে চোঁচো করে জল খেয়ে চোখে মুখে জল দিয়ে কিছুটা ধাতস্থ হয়। খিদেও পেয়েছে। নদীর ধারের খেতে কারা ফুটি লাগিয়েছিল, এখনও পাকেনি। ওই কাঁচা ফুটি কিছুটা খেয়ে শূন্য পেট ভরায়। দূরে গ্রাম সীমা দেখা যাচ্ছে, আলো জ্বলছে দু চারটে। তার মানে রাত বেশি হয়নি, এখনো লোকজন জেগে আছে। এ সময় গ্রামে ঢোকা নিরাপদ নয়। নদীর ধারেই অন্ধকারে বসে থাকে ভোলা, আরও রাত বাড়ার প্রতীক্ষায়। গ্রামের লোক শুয়ে পড়লে তবে সে ঢুকবে, চুপি চুপি বাড়িতে গিয়ে হাজির হবে। ভোলার কোনো খবরই নেই। শহরে মহাজনের ওখানেও যায়নি, সে খবরও এসেছে। দিন কেটে গেল, রাত নামলো, ভোলার কোনো খবরই নেই। মা বউ এবার বুঝছে তাদের চরম সর্বনাশী হয়ে গেছে। কান্না আর থামে না। নিশুতি রাত, সারা গ্রামে একটা শোক আতঙ্কের ছায়া নেমেছে। জলজ্যান্ত মানুষকে তাদের গ্রামের আশপাশেই খুন করা হয়েছে। খুনির দল আবার কাকে শেষ করবে কে জানে। গ্রামের মানুষও এবার ভাবনায় পড়েছে। তবু রাতের ক্লান্তি নামে, চারদিকে নিস্তব্ধ। ভোলার মা বউ তখনও দাওয়ায় আচ্ছন্নর মতো বসে আছে। হঠাৎ অন্ধকারে ছায়া মূর্তিটাকে দেখে ভোলার বউ চিৎকার করে ওঠে, মা, মা গো, ভূত, ভূত। কে যেন নড়ছে উঠোনে ঝোপের কাছে। ভোলার মাও চিৎকার করে ওঠে, ভূত, ভূত, ওরে বাবা রে। পড়শিরাও জেগে ওঠে। কে বলে ভূত নয়, সেই খুনির দল এবার বাড়ি লুট করতে এসেছে। চোর ডাকাত, চোর ডাকাত। সারা পাড়ার মানুষ জেগে ওঠে। লাঠি কাটারি বাঁশ যে যা পেয়েছে হাতে নিয়ে এবার তাড়া করে। মার, মার বেটাদের মার। ভোলা অন্ধকারে চুপিসারে বাড়িতে ঢুকে বউকে কি বলতে গেছিল, তারপরেই এই কাণ্ড। এবার চারদিক থেকে মানুষজন ছুটে আসছে মারমুখী হয়ে। ভোলা ভাবতেই পারেনি এদিকে এত কাণ্ড ঘটে গেছে। কোমরে সেই লাল গামছার ফালি, যে ভয় করেছিল সেইটাই ঘটতে চলেছে। এই অবস্থায় তাকে দেখলে গ্রামে আর টেকা যাবে না। ভোলা এবার অন্ধকারে কচু বন আদার ভেদ করে ছুটে গিয়ে বাড়ির পিছনের কচুরিপানা ভর্তি ডোবাতেই পড়ে। টর্চ জ্বলছে। কে বলে, ওই ডোবাতেই নেমেছে, ডোবা ঘিরে ফেল, তোল বেটাদের। ভোলা ঘন কচুরিপানার মধ্যে গা ঢাকা দিতে চায়, সর্বাঙ্গ আখপাতার কাটা, আর এই পচা জল হালুসে ভর্তি চুলকাচ্ছে সর্বাঙ্গ। তার উপর দুম দাম আধলা ইটও পড়ছে। ডোবা ঘিরে মানুষের জটলা। শেষ অবধি ভোলা এবার চিৎকার করে, মেরো না, আমি ভোলা গো, ভোলা। ওরে বাবা রে। কে ওর গলাটা চিনে বলে, এই এই থাম তো, মনে হচ্ছে লুঙ্গি ভোলার গলা। ভোলা বলে, আমি গো। উঠে আয়, হুকুম হয়। কিন্তু ভোলার সেই সামান্যতম কটিবস্ত্র তখন দৌড়ঝাঁপে কোথায় খুলে পড়েছে। ভোলা বলে, একখান গামছা টামছা দাও বিশু খুড়ো। ভোলার মা শিবুও এসে পড়ে। শেষ অবধি গামছা পরা অবস্থায় ভোলানাথ ডোবা থেকে উঠে আসে। মাথায় একটা কচুরিপানার ঝাড় যেন রাজ মুকুটের মতো শোভা পাচ্ছে। ওখানে গেলি কি করে?
কে জেরা করে, হাঁপাচ্ছে ভোলা। সে ঢেক কথা গো, এখন হালুসের ঠেলায় চুলকে মোলাম। মা, খানিক সর্ষের তেল দে, মেখে চুলকানি থামাই। ওরে বাবা, ওরে বাবা। ভোলানাথ উঠানে পড়ে কাতরাতে থাকে। ভোলার মা ছেলেকে রাত দুপুরে তেল মাখিয়ে সুস্থ করে কোনো মতে বলে, ওরে বাবা, ভোলানাথের দয়াতেই আবার ফিরে এসেছিস বাবা। এসব বাবা ভোলানাথেরই দয়া। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। ভোলাও বুঝছে বাবার বাহনই যেন বাবার নির্দেশেই তাকে শাস্তি দিয়েছে এইভাবে। ভোলানাথ এরপর মন্দিরের জায়গা দিতে আর অমত করেনি। সেই বেলতলায় বাবার মন্দির গড়ে ওঠে। বাবা ভোলানাথ নাকি খুবই জাগ্রত।